আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপের ঈদ আড্ডায়। দর্শক, আপনারা জানেন যে দীর্ঘ বছর পরে মুক্ত পরিবেশে গোটা জাতি ঈদ পালন করছে এবং এই ঈদ পালনের পেছনে, এই স্বস্তির ঈদের পেছনে অগণিত মানুষের আত্মত্যাগ রয়েছে, অগণিত মানুষের শহীদের আত্মত্যাগ রয়েছে। আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই পর্ব শুরু করছি। আজকে স্টুডিওতে দুজন বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন। আপনারা নিশ্চয়ই তাদেরকে আপনাদের অতীব পরিচিত পরিচয় করে দিচ্ছি। আজকে আমরা কথা বলবো, আমার বাঁ পাশে রয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক আমিনুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এবং একই সাথে ডান পাশে রয়েছেন আরও একজন রাজপথের একদম রাজপথের বলিষ্ঠ কর্মী, যিনি রাজপথ থেকে উঠে আসা বিএনপি ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। মজনু ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথমেই আমিনুল হক ভাই আপনার কাছ থেকেই যেতে চাই, সেটি হচ্ছে যে ঈদ কেমন কাটালেন? একদম যদি বলি যে গত 15 কিংবা 1.5 দশক কেমন কাটিয়েছেন, একই সাথে সেটি যদি একটু বলেন। আসলে গত 17 বছর সারা বাংলাদেশের মানুষ সহ সারা পৃথিবীর মানুষই জানে যে গত 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের মানুষের উপরে যেভাবে প্রভাব বিস্তার করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীর কে যেভাবে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে কর্মীর উপরে, আমাদের নেতা কর্মীদের উপরে, এবং সেই নির্যাতন নিপীড়নের কারণে দেখা গেছে যে আসলে শুধু আমরা না, আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মীরা কিন্তু স্বাভাবিকভাবে কোনো ঈদ উদযাপন করতে পারে নাই। এবং তারা দেখা গেছে যে ম্যাক্সিমাম ঈদই আমরা সহ ম্যাক্সিমাম ঈদই দেখা গেছে পরিবারকে ছাড়া করতে হয়েছে, কারণ বিভিন্ন জেল, জুলুম, মামলা হামলার কারণে জর্জরিত হয়েছিল আমাদের গত 17 বছর বাংলাদেশের প্রায় 60 লক্ষ নেতাকর্মী, এবং আমাদের বিরুদ্ধে প্রায় 1.5 লাখের উপরে প্রায় মিথ্যা মামলা, গায়েবী মামলা হয়েছে। তো সেই পরিবেশকে আমরা গত 17 বছর আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে, নির্দেশনায় আমরা গত 17 বছর রাজপথে থেকে এবং গত জুলাই আগস্টে বাংলাদেশের মানুষের যে একটি দফা দাবি ছিল, সেটা হচ্ছে স্বৈরাচার শেখ হাসিনার পতন। সেই পতনের দাবিতে বাংলাদেশের ছাত্র জনতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি আমরা। সেই স্বাধীনভাবে যে নতুন একটি বাংলাদেশের একটি রূপরেখা আমরা দেখেছি, সেখানে স্বস্তির যে নিঃশ্বাস বা স্বাধীনভাবে মতামত প্রকাশ করার যে একটি আত্মবিশ্বাস তৈরি হয়েছে, স্বাধীনভাবে চলার যে একটি স্বস্তির জায়গা তৈরি হয়েছে, সেই স্বস্তির ঠিক কাছাকাছি এসেই যে আমরা পবিত্র ঈদুল ফিতর, আমরা পুরো রমজান মাস ব্যাপী আমরা যে কার্যক্রমগুলো চালিয়েছি এবং পবিত্র ঈদুল ফিতর আপনারা দেখেছেন যে গত রমজান মাসব্যাপী কিন্তু আমরা ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ সহ সারা বাংলাদেশে নেতাকর্মীদের কাছে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে নির্দেশনা দিয়েছিলেন যে আমরা কোনো মহানগরীতে নেতাকর্মীদের জন্য আলাদা কোনো ইফতার মাহফিল করব না, আমরা থানায় থানায় কোনো ইফতার মাহফিল করব না, আমরা ওয়ার্ডে ওয়ার্ডে কোনো নেতাকর্মীদের জন্য ইফতার মাহফিল করব না, আমরা ইফতার মাহফিল করব, দোয়ার অনুষ্ঠান করব, ইফতার বিতরণ করব হচ্ছে সাধারণ মানুষের জন্য। সেই সাধারণ মানুষের পাশে থেকে আমরা পুরো রমজান মাসটি অতিবাহিত করেছি এবং রমজানের ঠিক আগ মুহূর্তে আমরা সাধারণ মানুষের কাছে আমরা ইফতার যে সামগ্রীগুলো ছিল সেগুলো নিয়ে আমরা মানুষের সামনে, সাধারণ মানুষের সামনে উপস্থিত হয়েছিলাম। ঠিক ঈদের প্রাককালেও আমরা সাধারণ মানুষের কাছে করেছি। তো সর্বোপরি ঈদুল ফিতরটা আমার কাছে মনে হয়েছে, এবং আপনিও জিনিসটা ফিল করবেন, যেটি আপনার শুরুতেই বললেন যে স্বস্তির একটি শান্তিপূর্ণ একটি ঈদ আমরা দীর্ঘ 17 বছর পরে এসে আমরা আমাদের পরিবারের সাথে করতে পেরেছি। শুধু আমরা না, সারা বাংলাদেশের প্রত্যেকটি বিএনপি নেতাকর্মীরা করেছে, এবং সারা বাংলাদেশের যারা সাধারণ মানুষ, যাদের উপরে এই স্বৈরাচার সরকার বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে, সত্য কথা বলতে দেওয়া যাবে না, কেউ যদি সত্য কথা বলে তার বিরুদ্ধে মামলা হামলা হয়েছে, এবং আপনাদের গণমাধ্যমের বিরুদ্ধে মামলা হামলা হয়েছে যদি কেউ আপনারা ভুলে সত্য কথা বলে ফেলেছেন। তো সব কিছু মিলিয়ে একটি স্বস্তির এবং একটি শান্তিপূর্ণ ঈদ আমরা শেষ করলাম
এবং আমরা আশা করি ভবিষ্যতে আমাদের এই যে শান্তিপূর্ণ বা একটি স্বস্তির ঈদ প্রত্যেকটি বছরই যাতে আমরা এইভাবে পালন করতে পারি সেই প্রত্যাশা আমরা করি। অনেক ধন্যবাদ রফিকুল আলম মজনু। আপনার কাছে আসি, সেটি হচ্ছে যে 5 আগস্টের আগে কতশো মামলা ছিল আপনার নামে? আমার প্রায় 4 শতাধিক মামলা। 4 শতাধিক, মানে মামলার দিক থেকে সর্বাধিকের তালিকার দিকে আছেন। কয়েকজনে ছিলাম, আরো কয়েকজন ছিল এরকম, আরো কয়েকজন ছিল, আরো কয়েকজন যাদের 400-এর উপরে মামলা। গত 15 বছরে ঈদ কেমন করেছেন এবং জেলখানার মধ্যে কি ঈদ করতে হয়েছে নাকি কোনো? আমি জেলখানায় প্রায় 5টি ঈদ আমি করেছি। জি জি। রমজানের ঈদও করেছি, আর যেটা ঈদুল আজহা, যেটা আমাদের কোরবানির ঈদ, জি, সেটা আমাকে করতে হয়েছে। 5টা কি 6টা ঈদ আমাকে করতে হয়েছে, এবং প্রায় 5-7 বার আমি রমজানে জেলে থাকতে হয়েছে। পুরো রমজান মাসটাই আমাদের থাকতে হয়েছে। কখনো দেখা গেছে যে আমরা 27 রোজা আমরা মুক্তি পেয়েছি, বা 25 রোজা আমরা মুক্তি পেয়েছি, এরকম কয়েকবার হয়েছে। সেই মুক্তি পেলেন, পাওয়ার পরে সেই ঈদটা কি বাসায় করতে পেরেছিলেন? আমরা তো আসলে এই 15 বছর 16 বছর আমাদের যেমন ঈদের আনন্দ ছিল না, আমাদের পরিবারেরও কারো ছিল না। এবং আমরা যারা বিএনপি পরিবার, যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে আমরা কাজ করি, আমাদের কারোই কোনো নেতা কর্মী ঈদ করতে পারেনি। আপনি জানেন যে আমাদের নেত্রীও তো অনেকগুলো ঈদ করতে পারেন নাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব, তিনিও তো দেশে আসতে পারেন না, ওনাকে দেশে আসতে দেওয়া হয় নাই, ওনারাও ঈদ করতে পারেন নাই। সেই দিনগুলো কিভাবে পার করতেন? আসলে আমরা, আপনারা মনে করেন, আমরা মনে করি যে যাওয়া, নামাজ পড়া, সেই নামাজটুকু কি স্বস্তিতে আসলে আমাদের পড়তে পেরেছিলেন? আমরা ঈদের যে আনন্দটা আমরা উপভোগ করব, সেটা আমরা যেমন জেলখানায় যখন ছিলাম, আমরা এক জায়গায়, আমাদের পরিবার পরিজন এক জায়গায়, আসলে আমাদের অনেক 16টি বছরই আমাদের অনেক কষ্টের মধ্যে আমাদের কেটেছে, আমাদের এবং আমাদের পরিবারের। কারণ আমরা যেরকম কষ্ট করেছি, আমাদের পরিবারের, আমাদের সদস্যরা যারা, তারাও কিন্তু এভাবে কষ্ট করেছে। কারণ আমরা যখন জেলে থাকি, পরিবারের আত্মীয় স্বজন ওদের তো ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। আর যখন বাইরে ছিলাম, তখনও এক প্রকার জেলেই ছিলাম। আমরা রমজান মাস আমরা রোজা রেখেছি, আমরা তো সবসময় রোজা রাখি। জি, দেখা যায় যে আমরা সেহরিটা আমরা নিজের ঘরে খেতে পারি না, অন্য জায়গায় থাকতে হয়, হয়তো বাসা থেকে কেউ ওখানে খাবার দিয়ে আসে, অথবা আমাদের সেখানে ব্যবস্থা করতে হয়। এভাবে আমাদের আসলে এই পুলিশ আসলো কিনা, এই গ্রেপ্তার হলাম কিনা, কারণ এরা তো এমন ফ্যাসিবাদী সরকার ছিল আওয়ামী লীগ। সরকারি একজন সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, এটাই স্বাভাবিক। সবাই তো সরকারি দলে থাকবে না, কিন্তু একটি বিরোধী দলকে এভাবে নির্যাতন করবে, যেটা বিশ্বের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এমন কোনো উদাহরণ আমরা দেখি না বা কখনো শুনিও নাই। আপনাদের মানে রাজনৈতিক বন্দী আপনারা তো ছিলেন, বিভিন্ন মামলায় আটকের পরে আপনাদের সেই রাজনৈতিক সম্মানটা কি দেয়া হতো, বা নাকি আপনাদেরকেও সাধারণ কয়েদির মতো আচরণ? আমাদেরকে সাধারণ কয়েদির মতো ব্যবহার করা হতো। সেখানে আপনি আমাদেরকে, যেখানে আমাদেরকে ধরেন শুধু গ্রেপ্তার করে ধরে শান্ত ছিল, মানে চুপ ছিল না, গ্রেপ্তার, এরপরে আমাদের রিমান্ড, বিভিন্ন মিথ্যা মামলা করে আমাদেরকে 7 দিনের, 10 দিনের, 5 দিনের আমাদেরকে রিমান্ড। দেখেন, এই যে করোনাকালীন যে সময়টা, এই সময়টা আমরা মুক্ত, মানে ঠিকমতো থাকতে পারিনি। এই করোনাকালীন সময় আমাকে গ্রেপ্তার করেছে 2 বার, মহামারীর মধ্যেও। হ্যাঁ, 21 সাল 22 সাল, 2 বার করোনার মধ্যে। মানুষ ঠিকমতো খেতে পারছে না। আমরা তো সবাই, আমাদের দলের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন যে বিএনপি নেতাকর্মীরা যেখানে থাকবে, যারা করোনা আক্রান্ত বা করোনায় ক্ষতিগ্রস্ত, এদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করেছি, আমরা অনেক জায়গায় গিয়েছি। দেখা যাচ্ছে যে এটাই আমাদের একটা অপরাধ ছিল, কেন আমরা মানুষদেরকে সাহায্য করছি, কেন আমরা মানুষের বাড়ি যাচ্ছি। দেখা যায় আমরা একটা করোনাকালীন সময় আমরা মানুষদের কিছু খাদ্য দিচ্ছি বা কিছু সামগ্রী দিচ্ছি, বা আমরা বিভিন্নভাবে মশা থেকে রক্ষা করার জন্য ওষুধ ছিটানোর জন্য কাজ করছি। আসার পর আমাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। ভালো কাজ কেন করছেন? এই গ্রেপ্তার করে আবার আমাদেরকে রিমান্ড। আমরা থানাতে সাধারণ আসামি, চোর ডাকাতরা যেখানে থাকতো সেখানে আমাদেরকে রাখা হতো। ফ্যান ছিল না, গরম। মানে আমাদের সবচেয়ে বড় অপরাধ ছিল আমরা কেন বিএনপি করি, আমরা কেন রাজনীতি করি, এটা ছিল আমাদের ভিন্ন মত করে। আমরা সরকারের দালালি করি না কেন, সরকার যেটা বলবে সেটা আমাদেরকে হ্যাঁ বলতে হবে।
সরকার বিদ্যুতের দাম বাড়াবে, এর প্রতিবাদ আমাদের করতে পারবো না। সরকার খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবদেরকে মিথ্যা মামলা দিবে, তাদেরকে সাজা দিবে, আমরা এর প্রতিবাদ করতে পারবো না। মানে গণতান্ত্রিক কোনো কর্মকাণ্ডে আমরা করতে পারবো না। আপনার কাছে ফিরবো আমি। আমিন ভাই, আপনি যেমন মজনু ভাই বলছিলেন, আপনি দেখছিলাম যে তখন নিজের হয়তো স্মৃতি ভেসে উঠছিল। আমরাও দেখছিলাম যে এই যে গণমাধ্যমের কল্যাণে আপনার গ্রেপ্তার কিংবা আপনি যখন মিছিলে যাচ্ছিলেন সেখানেও যে লাঠিচার্জের যে বিষয়গুলো, যে আপনি জাতীয় দলের অধিনায়ক ছিলেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন, সেখানে এই রাজপথে যখন নামতেন এই বাহিনীগুলো কি আপনাকে সেই রেসপেক্টটা কি দিত আসলে, যে বা এই মানে অভিজ্ঞতাটা কি আপনার আপনার গ্রেফতারের অভিজ্ঞতাও তো আছে আসলে? না, রেসপেক্ট বলে তো স্বৈরাচারের কোনো কিছুই ছিল না। তারা রেসপেক্ট কাকে বলে বা একটি মানুষকে, একজন সাধারণ নাগরিককে কিভাবে সম্মান করা উচিত, সেই সম্মান তো গত 17 বছর স্বৈরাচার সরকার কখনো দেখায়নি। এবং তাদের যে আজ্ঞাবহ পুলিশ প্রশাসন ছিল, অন্যান্য সিভিল প্রশাসন ছিল, তাদের যে আজ্ঞাবহ যারা অবৈধ মন্ত্রী এমপিরা ছিল, তারা কখনোই জনগণকে রেসপেক্ট রেখে কথা বলে নাই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত ছিল না। তারা জোর করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল। তারা যেহেতু জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, যার কারণে জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা ছিল না। সে ধরেন আপনারা যারা গণমাধ্যমের কর্মী, আমি যেটা শুরুতেই বলেছি যে আপনারাও যদি কেউ সত্য কথা বলতে গিয়েছেন, সাথে সাথে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনার পরিবারকে নির্যাতন করা হয়েছে। এবং গণমাধ্যমের যে মানে কি বলে টুটি চেপে যেভাবে ধরে বসেছিল এই স্বৈরাচার সরকার, সেটা বলার অপেক্ষা রাখে না, সারা বাংলাদেশের মানুষ জানে। কিন্তু আমার কাছে যে বিষয়টি, যেটি আমাদের মজদু ভাই বলছিলেন, যে গত 17 বছর এই স্বৈরাচার সরকার আপনার প্রত্যেকটি সেক্টরের দিকে আপনি তাকান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, আমরা কিন্তু এখন বুঝতেছি যে গত 13ই জুলাই 2023 সালে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে সংস্কারের যে প্রস্তাবনা রেখেছেন, সেটি তিনি কত ভিশনারি চিন্তা করে সেটি রেখেছেন। যে গত 17 বছরে যে স্বৈরাচার সরকার যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে আমরা সংস্কার করব, যেটি 5ই আগস্টের পরে এসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলছেন, অনেক সুশীল সমাজের ব্যক্তিবর্গরা বলছেন। তা আমরা কিন্তু এটির সাথে একমত পোষণ করি, কারণ আমরা তো 2 বছর আগে আমাদের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে। 5ই আগস্টের পরে এসে তারা সংস্কারের কথা বলছে, আমরা মোটেও দ্বিমত পোষণ করছি না। তা আমি কথাটি এই কারণে টানলাম যে দেখেন, গত 17 বছর ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যেভাবে জুলুম, মামলা, হামলার, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, এটা কখনোই ভুলে গেলে চলবে না। কারণ এই জুলাই আগস্টের যেই সাফল্য বা যেই সফলতা স্বৈরাচারের পতনে, সেটি সেই জুলাই আগস্টে ঘটেনি, সেটা 17 বছরের সফলতার এই মূল ইয়েটা ছিল। এবং আমি যে কথাটি বলেছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু বলেছেন যে আমাদের একটি দফা, সেই দফাটা কোত্থেকে এসছে এটা আগে সবাইকে বুঝতে হবে। এবং এখানে আমাদের যারা ছাত্ররা এখন আজকে অনেক কথা বলছেন তারা কিন্তু সার্বক্ষণিকভাবে এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে তারা কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ই ফাইনালি জুলাই আগস্টে এসে যে নির্দেশনা দিয়েছেন যে এক দফা দাবি, যে স্বৈরাচারের পতন, শেখ হাসিনার পতন, এই দাবিকে সফল করার জন্য আমাদের ছাত্র জনতা, বাংলাদেশের আপামর সাধারণ মানুষ এক কাতারে সবাই রাজপথে নেমে গেছে। এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন কিভাবে হয়েছে সারা বিশ্ব দেখেছে, যে কিভাবে মানে চোরের মতো পালিয়ে গেছে, বা চোরও এইভাবে পালায় না। কি ভাষায় বলবে সেটা আমি আসলে প্রকাশ করতে পারছি না। কারণ স্বৈরাচার শেখ হাসিনা তার যে ফ্যাসিস্টের যে ভয়াবহ রূপ, তার যে চরিত্র, সেটা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দেখেছে। এবং আজকে বিভিন্ন জায়গায় যখন দেখি ওই যে তার কি অডিও, তারপরে কিছু ভিডিও, তারপরে তাদের যে ষড়যন্ত্রকারীরা বিভিন্নভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করছে, এবং সেই উস্কানিতে দেখা যাচ্ছে যে আমাদের কিছু একটি গোষ্ঠী আবার সেই উস্কানিতে পা দেওয়ার চেষ্টা করছে। ষড়যন্ত্রর কাতারে তারা
বাংলাদেশের বিরুদ্ধে আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আমি খুব দৃঢ়ভাবে বলতে চাই, যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছেন, আপনারা ভাইবেন না যে আপনাদের বিচার হবে না। এটার বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা যখন একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিবে, যেটি আমরা বারংবার দাবি করছি, সেই নির্বাচনের পরে যখন দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এই সময়টা যারা ষড়যন্ত্র করছেন, অনেক বড় বড় কথা বলার চেষ্টা করছেন, অনেকের দুর্নীতির কিন্তু কিছু চিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই দুর্নীতিরও কিন্তু বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের যেভাবে বিচার হবে, এই সময়টা যারা দুর্নীতি করছে তাদেরও কিন্তু ইনশাল্লাহ নির্বাচিত সরকার বিচার করবে। আমরা ফিরছি মজনু ভাই আপনার কাছে, রফিকুল আলম মজনু, আপনার কাছে যেটি জিজ্ঞাসা সেটি হচ্ছে যে আমরা একটু পরিবারের আলোচনায় আসি। আপনি বলছিলেন যে আসলেই সেটি হচ্ছে পরিবারের কর্তা কষ্টে থাকলে তো পরিবারের অন্যরাও কষ্টে থাকে, আর নিশ্চয়ই সবাইকেই অত্যাচার নির্যাতন করেছে। সেখানে এই যে পরিবর্তিত সময়ে এখন তো আপনাদের দেখছি যে আপনারা রাত নাই দিন নাই দৌড়াচ্ছেন, তো পরিবার না হয় আগে মেনে নিত, আগে কিভাবে দেখতো, এখন কিভাবে দেখে? পরিবারকে কি সময় দিতে পেরেছেন? ঈদে কি পেরেছেন তাদেরকে? ধন্যবাদ। আমি আগে আমিনুল বিষয়টা একটু বলতে চাই। জি, সেটি হচ্ছে, আপনি আমিনুলকে যে বিষয়টা প্রশ্ন করেছিলেন যে আপনি জাতীয় দলের একজন ফুটবলার, আপনি যখন গ্রেপ্তার হন বা পুলিশ আপনাকে নিয়ে যায় তখন আপনি কতটুকু সম্মান করে। আমরা যখন সর্বশেষ জুলাই মাসে গ্রেপ্তার হলাম, আমি গ্রেপ্তার হলাম, তার একদিন দুদিন পরে আমিনুলও গ্রেপ্তার হলো। সেখানে আমাদের একটা বিশ্বাস ছিল যে আমাদেরকে তো একবারে চোখ বেঁধে বারবার হাতে হ্যান্ডকাপ পরিয়ে আমাদেরকে বারবার নিয়ে যাচ্ছে, জিজ্ঞাসাবাদ করতে আনছে। আমার অন্তকে বিশ্বাস ছিল যে আমিনুলকে হয়তো বা এরকম কিছু করবে না, সে একটা জাতীয় দলের প্লেয়ার, দেশের জন্য, দেশের সম্মানের জন্য দীর্ঘদিন সে কাজ করেছে, তাকে একটা ইজ্জত দিবে, সম্মান দিবে। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে ব্যতিক্রম, সেই যেটা আপনি বললেন যে আপনাদের কতটুকু সম্মান দেয়, এরা সেম আমিনুর সাথে পরবর্তীতে খারাপ ব্যবহার করেছে। মানে আমার বক্তব্য হচ্ছে যে এদের কাছে আমরা কেউই কোনো ধরনের সম্মান তো দূরের কথা, একটু ভালো ব্যবহার আমরা এই ফ্যাসিবাদের সরকারের এদেরকে পাইনি। সেখানে ডিবিতে ছিলাম আমরা, সেখানে হারুন ছিল ডিবি প্রধান, তার সম্বন্ধে বাংলাদেশের মানুষ সবাই জানে। সেই মেনলি আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে, আমাদের রিমান্ডের নামে আমাদের নেতাকর্মীদের অত্যাচার করেছে, আমাদের সবাই করেছে। কিন্তু আমার একটা কষ্টের বিষয় হচ্ছে, দেখেন এই হারুন কোথায় গেল আজ পর্যন্ত আমরা কিন্তু কেউ জানতে পারি না। কিন্তু সে বাংলাদেশ থেকে উধাও হয়ে গেল না বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল, কারা তাকে পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে, আজকে কিন্তু ঈদের দিন আমরা কিন্তু এগুলা এই অন্তর্বর্তীকালীন যে সরকার, আমাদের কাছে আমরা কিন্তু দাবি জানাবো ওদেরকে খোঁজ নেওয়ার জন্য কারা ওদেরকে সহযোগিতা করেছে। কারণ এরা তো মানুষ খুন করেছে। আজকে শুধু আমরা ঈদে কষ্ট করি তাই না, আমাদের যারা সহকর্মী যাদেরকে গুম করেছে, খুন করেছে, দেখেন তাদের পরিবারের কথা চিন্তা করেন। আজকে চৌধুরী আলমের পরিবারের কথা চিন্তা করেন, জনির পরিবারের কথা চিন্তা করেন, তাদের কি অবস্থা। নিশ্চয়ই এরা কোথায় আছে, চৌধুরী আলম তার পরিবার এখনো জানে না, ইলিয়াস আলী কোথায় আছেন এখন তার পরিবার জানে না। অথচ উনি বিএনপির কত বড় নেতা ছিলেন, একজন এমপি ছিলেন, তাকে দেন গুম করছে। সালাউদ্দিন কাদের মতো নেতাকে তারা নিয়ে মেরে ফেলছে মিথ্যা মামলা দিয়ে। আমরা আসলে এগুলা এই জন্য বলতেছি যে ঈদের সময় আজকে আমরা 15 বছর পর এই ঈদটা আমরা একটু আনন্দের সাথে আমরা উদযাপন করতে পেরেছি। কিন্তু আমাদের ভিতরে একটি কিন্তু কষ্ট এখনো কাজ করে যে আমাদের সহযোদ্ধারা যারা প্রত্যেক ঈদে আমাদের সাথে দেখা করতে আসতো, আমরা একসঙ্গে আড্ডা দিতাম, আমরা ঈদের কৌশল বিনিময় করতাম, আজকে আমাদের সেই সহকর্মীরা কিন্তু নাই। তাদের পরিবারের যে আনন্দ, সেই আনন্দ কিন্তু তারা কিন্তু এখনো ফিরে পায়নি। কিন্তু তা আমার উচিত যাদের কারণে এই সমস্ত পরিবারের থেকে হাসি, কষ্ট, দুঃখ, আনন্দ সব কিছু যাদের কাছে চলে গেছে, যারা ঈদের আনন্দ এখনো উপভোগ করতে পারছে না, কেন পারছে না, এই সমস্ত বিষয়গুলো যাচাই বাছাই করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জি, আমি পরিবারের বিষয়টি আসবো, প্রশ্ন ছিল আমি একটু আমিন ভাই, এই যে শুনছিলাম কষ্টের যে কথাগুলো আপনি হয়তো স্কিপ করে যাচ্ছিলেন, কখনো প্রতিশোধ নিতে ইচ্ছা করে ভিতর থেকে? না, প্রতিশোধ নেওয়ার ইচ্ছাটা আমার কখনোই ছিল না এবং সেটা আমি বিশ্বাসও করি না। বাট আমার কথা হচ্ছে যে যারা অন্যায় করেছে, যারা এদেশের জনগণের সাথে অন্যায় করেছে, এদেশের জনগণের অধিকারকে বঞ্চিত করেছে, জনগণের ভোটের অধিকার
থেকে জনগণকে বঞ্চিত করেছে, এই ফ্যাসিস্ট চরিত্রের যারা রয়েছে, এই স্বৈরাচার শেখ হাসিনা সহ তাদের যে অবৈধ মন্ত্রী এমপি বা তাদের যে আজ্ঞাবহ প্রশাসনে যারা ছিল, এবং একজনের নাম তো আমাদের মজদু ভাই বললই, যে আমি আসলে নাম বলতেও চাই না তাদের, হ্যাঁ, কারণ তারা যে চরিত্রের অধিকারী, তাদের বিচার ডেফিনেটলি বাংলাদেশের মাটিতে অবশ্যই হবে। প্রতিশোধ নিতে চাই না, বাট আমরা চাই আইনের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় এনে তাদের অবশ্যই বিচার করা হবে, এবং সেটি অবশ্যই করতে হবে। না করলে জাতি কখনো স্বৈরাচার মুক্ত হতে পারবে না। কারণ আমরা দেখেন, আজকে একটি কথা বলে চলে আসছে, যদিও ঈদের একটি আড্ডা, আমাদের এবারের ঈদ কিন্তু হয়েছে সাধারণ মানুষের সাথে। আপনারা জানেন যে রমজান মাস ব্যাপী আমরা সাধারণ মানুষের পাশে থেকে ইফতারির যে আমাদের যে কর্মসূচিগুলি ছিল, টোটালটাই সাধারণ মানুষকে কেন্দ্র করে করেছি, আমরা এদেশের জনগণকে কেন্দ্র করে করেছি। এবং আমাদের যে ঈদ উদযাপন, আমরা হয়তোবা ওই রাতের বেলা গিয়ে শুধু পরিবারের সাথে ঘুমিয়েছি, সকালবেলা উঠে নামাজ পড়ার পর থেকে দেখেন আমার কথা বলেন বা মজদুবাইয়ের কথা বলেন বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মীর কথা বলেন, প্রত্যেকেই কিন্তু সেই সাধারণ মানুষ যারা নেতাকর্মীরা গত 17 বছর ধরে তারা পরিবারের সাথে ঈদ করতে পারে না, সেই মানুষগুলো কিন্তু আমাদের কাছে আসছে। আমরা সেই মানুষগুলোর কাছে গিয়েছি যে কিভাবে তার পরিবারগুলো ঈদ করছে, কিভাবে আমরা একটি আনন্দ মুহূর্ত, কিভাবে একটি স্বস্তির জায়গা তৈরি করে আমরা ঈদটাকে সেলিব্রেট করতে পারি। তো আমি যে জায়গাটি বলছিলাম যে আমাদের এই গত 17 বছরের যে ঠিকমতো ঈদ করতে না পারার যে একটি যন্ত্রণা বা একটি খারাপ লাগা কিন্তু আসলে প্রত্যেকটি নেতাকর্মীদের ভিতরে আছে। সেখানটাই একটু আসছি, যেমন কখনো পরিবারের পক্ষ থেকে কি এটি শুনতে হয় না যে তুমি তো ফুটবলার, জাতীয় দলের ক্যাপ্টেন ছিলা, তোমার এই রাজনীতিতে যে দরকারটা কি, অথবা এখন এই পরিবেশেও আপনাকে পাচ্ছে না, রিয়াকশনটা কি পরিবারের? আসলে ওয়েল, আসলে এটা আমার পরিবারের সাথে এটা প্রথম দিকে ঘটেছে, যেটা না বললেই না। কারণ আমি যখন খেলেছি তখনও আসলে পরিবারকে ওইভাবে সময় দিতে পারিনি। দেখা গেছে যে বিভিন্ন ন্যাশনাল টিমে খেলার কারণে, অনেক ট্রেনিং সেশনের কারণে মাসের পর মাস ক্যাম্পে থাকতে হতো। হয়তো বা এমনও ঈদ গেছে যে আমরা ঈদের দিন খেলছি, পরিবারকে সময় দিতে পারিনি, ঈদের দিন প্র্যাকটিস করছি, ওই দিনও আমরা দেশের বাইরে গিয়ে ঈদ করেছি। এই ধরনের সিচুয়েশন কিন্তু প্লেইং লাইফে ছিল। তো তখন হয়তো বা খেলার কারণে তাদের ওইভাবে অভিযোগ ছিল না। যখন রাজনীতিতে প্রথম এসেছি তখন হয়তো বা চিন্তা করছিল যে খেলাধুলা করেছো, কেন রাজনীতিতে যাবা। বাট যখন রাজনীতিটা কেন করতে এসছি, যে এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের জনগণের জন্য, যে মানুষের পাশে থেকে কিভাবে মানুষকে সহযোগিতা করতে পারি, সাধারণ মানুষের পাশে থেকে কিভাবে মানুষের উন্নয়ন করতে পারি, কল্যাণ করতে পারি, তখন কিন্তু এই কষ্টটা কিন্তু চলে গেছে তাদের। দীর্ঘ সময় ধরে আমরা বারংবার জেল খেটেছি, আমাদের নামে মিথ্যা মামলা দিয়েছে, আমাদের পরিবারকে যেভাবে হয়রানির শিকার হয়েছে, এত কিছুর পরেও কিন্তু আমার পরিবার থেকে কোনো এক সিঙ্গেল পরিমাণ কোনো কমপ্লেইন নেই, কোনো হতাশা নেই। কারণ আজকে আমরা যেহেতু 5ই আগস্টের পরে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, সকল কষ্ট, সকল কিছু, সব কিছুই কিন্তু পরিবারগুলো ভুলে গেছে আমাদের দিকে তাকিয়ে, যে না, দিন শেষে এখন গত 17 বছর পরিবারের সাথে থাকতে পারিনি ঠিক মতো, কিন্তু দিন শেষে আমরা কিন্তু পরিবারের কাছে ফিরে যাচ্ছি, এটুকুই তাদের শান্তি। মজনু ভাই, এই অভিজ্ঞতাটা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনি তো মানে এই যে বারবার জেলে যাওয়া, আবার এখন একটু স্বস্তির পরিবেশ, এবার কতটুকু সময় আসলে বাসায় ছিলেন? এবারে আসলে আমরা অনেকদিন পরে একটু এবারে ঈদের আনন্দটা আমরা ঠিকমতো উপভোগ করতে পেরেছি। আমরা পরিবার পরিজনকে যেভাবে সময় দিয়েছি, পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীদের সাথে আমরা মেশার সুযোগ পেয়েছি, সাধারণ মানুষদের সাথেও আমরা মেশার সুযোগ পেয়েছি, যেটা আমরা 15-16 বছরে আমরা এটা আসলে পাইনি, কখনো পাইনি। আপনারা যেমন আমিন ভাই বলছিলেন, এবং ঈদের এই আগ পর্যন্ত আপনারা ঈদ সামগ্রীও বিতরণ করেছেন। ঈদ পরবর্তী আপনাদের এখন জনগণের কাছে কি পলিটিক্যাল চিন্তা? আমরা প্রতি এই পুরো রমজান মাসটাই আমরা মানুষের সাথে ছিলাম। এখন কি ঈদের পরে কি? ঈদের পরে আমরা বিভিন্ন কর্মসূচি আমরা নিব। আমরা দলীয় কর্মসূচিগুলোতে এখন আমরা একটু আমরা নজর বেশি দিব, দলীয় কর্মকাণ্ডগুলো করবো। এবং যেহেতু সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা যাতে মানুষের সাথে আরো বেশি মিশতে পারি, মানুষের পাশে থাকতে পারি, সেই বিষয়ে আমরা কাজ করব। সেটি নিয়ে আপনারা কাজ করবেন। আপনাদের তো আহ্বায়ক কমিটি আপনাদের উপর আস্থা রেখেছে দল, তো কিভাবে তৃণমূলের এই কমিটিগুলো আপনারা করছেন, কাদেরকে প্রাধান্য দিচ্ছেন? এখানে দল আমাদের উপর আস্থা রেখেছে, আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরাও চেষ্টা করছি যে যাতে দলের যারা
এই 16 বছর নির্যাতিত হয়েছে, যারা এই 16 বছর রাজপথে ছিল, যারা এই 16 বছর দেশ থেকে অন্য কোনো দেশে পালিয়ে যান নাই, আমরা আশা করি তাদেরকেই আমরা আগামী দিনে যাতে বিভিন্ন থানা, ওয়ার্ড বা মহানগর নেতৃত্বে আসা যায়, তাদেরকে আমরা আনতে চাই। যারা দলের উপর দলটাকে টিকিয়ে রেখেছে, এই দুঃসময় অনেকে তো চলে গিয়েছে, অনেকে বিদেশ চলে গেছেন, অনেকে বিভিন্নভাবে দলের কর্মকাণ্ডকে দূরে, নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন, আবার কিন্তু সবাই অনেকে ছিল। জি, আপনি এত নির্যাতন, এত মামলা, তারপরও বিএনপি দেখেন যে সভা সমাবেশ, লোকজনের কিন্তু অভাব ছিল না। আপনাদের 5 তারিখেও যখন পতিত সরকার প্রধান পালিয়ে গেল, তখনও আমরা দেখেছি যে সারা দেশের অনেক জায়গায় শহীদ হয়েছেন, বিএনপি নেতাকর্মীরাও অনেক হয়েছেন। তো এই যে শহীদ পরিবারগুলো যারা রাজধানীর মধ্যে আপনাদের এলাকার মধ্যে আছে, তাদের জন্য কি আপনাদের করণীয় আসলে খুব লং রানে কিছু আছে? তাদের জন্য করতে পারছেন আপনারা? যে কর্মক্ষম পরিবারের লোকটি শহীদ হয়েছেন, যারা কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের জন্য আপনাদের কর্মসূচি কি? আপনি জানেন যে এই সময়ে 5 তারিখের পরে জি, বিভিন্ন সময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশে আমাদের যেখানে থাকি আমরা সবাই কিন্তু, যারা এই শহীদ পরিবার, যারা অসুস্থ হয়েছে, যারা পঙ্গু হয়েছে, তাদের পাশে কিন্তু বিএনপি পরিবার এবং তারেক রহমান সাহেব তাদের পাশে আছে, কন্টিনিউ থাকবেন, কন্টিনিউ আছেন। এবং আমরা আশা করি আগামী দিনও এদের পাশে থাকবো, কারণ এদের পাশে আমাদের থাকতেই হবে। এদের আত্মত্যাগ, এদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। সুতরাং বিএনপি যতদিন থাকবে, আমরা এই সমস্ত সহকর্মী, সহযোদ্ধাদের পাশে আমরা নিজেরা থাকবো, আমাদের সহযোদ্ধারা থাকবে এবং আমাদের দলের সবাই থাকবে। ধন্যবাদ। আমরা ফিরছি আমিনুল হক আপনার কাছে। আমিন ভাই, সেটি হচ্ছে বিগত সরকারের আমলে আমরা দেখেছি যারা মোটামুটি স্টার বিভিন্ন অঙ্গনে, তাদেরকে কিন্তু এমপি করেছে, মন্ত্রী করেছে, হুইপ করেছে। যখন ট্রেন্ড চলছিল, সেই ট্রেন্ডের বাইরে কেন আপনি, আপনার কাছে কি সেই অফার টাফারগুলো আসছিল কিনা, আপনি বাইরে ছিলেন কি করে, একটু যদি ওয়েল, আমি আসলে আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু মজদুবের কাছে যে প্রশ্নটি করেছিলেন আপনি, যে আমাদের শহীদ পরিবার বা গত 17 বছরে যারা গুম হয়েছে, দেখেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের গত 17 বছরে যাদেরকে গুম করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যারা অসহায়ভাবে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবনযাপন করছেন, প্রত্যেকটি পরিবারের পাশেই কিন্তু আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় রয়েছেন এবং তার নির্দেশনায় আমরা কিন্তু সেই পরিবারগুলোর পাশে সবসময় রয়েছি। পাশাপাশি আমাদের এই লাস্ট যে জুলাই আগস্টে আমাদের যেই সকল ছাত্ররা শহীদ হয়েছে, যে সকল সাধারণ মানুষ শহীদ হয়েছে, আমাদের বিএনপির যে সকল নেতাকর্মীরা শহীদ হয়েছে, আমরা কিন্তু সেই পরিবারগুলোর পাশেও রয়েছি এবং আমরা বিশ্বাস করি যে তাদের সঠিক তালিকা প্রণয়নের মাধ্যমে আমরা বিএনপি ইনশাল্লাহ এদেশের জনগণের ভোটে যদি নির্বাচিত হয়, সরকার গঠন করতে পারে, প্রত্যেকটি গুম খুন হওয়া এবং প্রত্যেকটি শহীদ পরিবারের প্রত্যেকটি পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা এবং রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হবে, এটুকু নিশ্চিতভাবে আমরা বলতে পারি। এবং পাশাপাশি তাদের কর্মসংস্থান থেকে শুরু করে যা যা করণীয় আছে প্রত্যেকটি কার্যক্রম বিএনপি করবে ইনশাল্লাহ। এবং আপনি যেই প্রশ্নটি করেছেন যে অনেকে তো রেডিমেড এমপি হয়ে গেছে, তো আমি আসলে ছোটবেলা থেকেই আমার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শের প্রতি যে আমার দুর্বলতা ছিল, আমি হয়তোবা প্লেয়িং লাইফে সেই দুর্বলতাকে কখনো প্রকাশ করিনি, বাট সেটি আমি আমার ভিতরে সেটাকে পোষণ করেছিলাম। যে আমার একটি ইচ্ছা ছিল যে যখন খেলাধুলা ছেড়ে দিব তখন বিএনপি রাজনীতির সাথে জড়িত হয়ে এদেশের সাধারণ মানুষ জনগণের জন্য কাজ করব। সেই প্রেক্ষাপট চিন্তা করে আমি কিন্তু 2014 সালের 5ই মার্চ, সেটা কিন্তু রাজনীতির একটি ভয়াবহ সময় ছিল, বাংলাদেশের প্রেক্ষাপট ছিল সেই সময়, কিন্তু আমি অনেকেই আমাকে নিষেধ করেছে, অনেকেই আমাকে বাধা দিয়েছে যে না এই সময় যাই না, অনেকেই অনেক কথা বলেছে, বাট আমি তখন চিন্তা করেছি যে না, আমি 2013 সালে খেলা ছেড়ে দিয়েছি। 2014 সালে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে পরামর্শ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ফুল দিয়ে আমি সহ আমার আরও অনেক সতীর্থ খেলোয়াড়রা বিএনপিতে যোগদান করেছিলেন। সেই সময় থেকে কিন্তু দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমি চেষ্টা করে যাচ্ছি আমার সততার সহিত, নিষ্ঠার সহিত, একাগ্রতার সহিত এবং প্রত্যেকটি কর্মসূচিকে সফল করার লক্ষ্য নিয়ে
এবং বাংলাদেশের মানুষের পক্ষে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য দেশের জনগণের ভোটাধিকারকে নিশ্চিত করার জন্য কিন্তু আন্দোলন করেছি, সেই সংগ্রাম করেছি। তো আমার কিন্তু সেই বেড়ে ওঠা হচ্ছে যে সংগ্রাম আন্দোলনের মাধ্যমে। কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনার সময় আমাদের যারা ক্রীড়াবিদ বলেন বা অন্য চিত্র জগতের বলেন, তারা কিন্তু একটি অবৈধ সরকারের সংসদে এসে সংসদ সদস্য হয়েছে, যেখানে কোনো ভোটের রাজনীতি ছিল না, যেখানে কোনো দেশের সাধারণ মানুষের কোনো মতামত ছিল না। তা আমার কাছে মনে হয়েছে যে তারা তো রেডিমেড আসছে, রেডিমেড পেয়েছে, এবং তারা যে কাজটি করেছে তারা তো আগে থেকেই সেলিব্রিটি। তারা এদেশের কেউ ক্রিকেটের জন্য সেলিব্রিটি, কেউ অন্য চিত্র জগতের জন্য সেলিব্রিটি। তারা তো জনগণের ভাষা বুঝে তাদের কাজ করা উচিত ছিল, যে বাংলাদেশের জনগণের বিপক্ষে গিয়ে কিভাবে আমরা একটি অবৈধ সংসদে গিয়ে সংসদ সদস্য হই, এটি তাদের জন্য অনেক বড় অপরাধ আমি মনে করি। জি, ধন্যবাদ মজনু ভাই। খুব ছোট্ট করে একটু উত্তর নিব। আমাদের দর্শক হয়তো অপেক্ষা করছে যে আরো বেশি সময় হলে ভালো হতো। সেটি হচ্ছে যে একদম এই নতুন প্রেক্ষাপটে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় দলের নাম ভাঙিয়ে অনেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করেছে। আপনারা ব্যবস্থাও নিয়েছেন খুব কঠোরভাবে, একদম কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধেও নিয়েছে। তো ঢাকার মতো এই যে জনবহুল এত বিশাল জায়গায় আপনারা দুজন নেতৃত্ব দিচ্ছেন, সেখানে তো নানা পথ নানা মতের লোক আছে, আগের স্বৈর শাসকদের সাথে যারা ছিল তারাও আছে। এই অনুপ্রবেশকারীদের আপনারা কিভাবে ঠেকাবেন এবং এই শৃঙ্খলার রক্ষা কতটুকু করতে সফল হচ্ছেন মনে হয়? ধন্যবাদ। এই যে পদক্ষেপ বিষয়গুলা, কিছু লোক তো আমাদের এই 5 তারিখের পরে এসে অনেকে নব্য বিএনপি, আবার অনেকে এই ফ্যাসিবাদ দোসররা অনেকে বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় এই সমস্ত চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, অনেকে বিএনপি নামও ভাঙাচ্ছে। এই বিষয়গুলো আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বিষয়ে বিভিন্ন সময় দেখেছেন যে উনি কঠোর বার্তা দিয়েছেন নেতাকর্মীদের প্রতি। আমাদের দল অনেক বড় দল, অনেক নেতাকর্মী আমাদের। কিছু লোকজন তো আমাদের কিছু খারাপ কাজ করেছে, দু একজন তো করেছে, আমি সবাইকে বলবো না যে সবাই ভালো কাজ করে। যারাই করছে তাদেরকে কিন্তু আমরা ছাড় দিচ্ছি না। তাদেরকে কাউকে আমরা বহিষ্কার করেছি, কাউকে আমরা জেলে দিয়েছি। দেখলেন যে গত 15 বছরে সে হয়তো আপনার সাথে আসলেই আন্দোলনে ছিল, কিন্তু এখন ভাবমূর্তি নষ্ট করছে, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, তাকে আমরা দল থেকে বের করে দিয়েছি, বহিষ্কার করেছি। এরকম অনেক আছে। এই বিষয়ে আমাদের কোনো আপোষ নাই, যারা কোনো ছাড় নাই। এবং যারা এই সমস্ত কতদিন ধরে রাখতে পারবেন এই কঠোর, যারা এই কর্মকাণ্ডে জড়িত থাকবে, ইতিমধ্যে আমরা তো ইনশাল্লাহ আমরা দেখেছেন যে শুরু থেকে যখনই আমাদের দলের নাম ভাঙ্গি সব অপকর্ম কিছু লোকজন করেছিল, আমরা তারা যে হোক আমরা কিন্তু ব্যবস্থা নিয়েছি। আমাদের দলের চেয়ারম্যান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই বিষয়ে ব্যবস্থা নিয়েছেন। ইনশাল্লাহ আমরা আশা করি যে অনেক আগের থেকে আমরা অনেক অংশে এই বিষয়ে আমরা সফল হয়েছি, এবং আগামীতে এগুলো একদম যাতে আমাদের যারা এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত আছেন তারা তো বিএনপি করার সুযোগ পাবেই না, বরং সংগঠনে তারা বহিষ্কার হবে, তারা জেলে যাবে, এবং তাদের জন্য দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আর যারা নব্যভাবে বিএনপিতে এসেছে তারা আসলে বিএনপির লোক না, বিএনপির নাম ভাঙাচ্ছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। অনেক ধন্যবাদ আমিন ভাই। আপনার একটু ভিন্ন প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে এটি হয়তো অনেক জায়গায় বলতেন, সেটি হচ্ছে যে অবসর পান না ঠিক আছে, কিন্তু অবসর যদি পান বা এই গাড়িতে যাচ্ছেন, কথা তো নেতা কর্মীদের সাথে বলতে হয়, তারপরও যদি অবসর কখনো জোটে, এই সময়টা কি করেন? ওই অবসর সময়টা আমি যদি এক কথায় বলি তাহলে পরিবারের সাথে বসে কিছুক্ষণ সময়, সেটা হয়তো বা দিন পাড়িয়ে রাত সন্ধ্যা পাড়ানোর পরে যখন রাতে বাসায় ঢুকি, ঠিক ওই সময়টুকু আমার কাছে মনে হয় যে জাস্ট ঘুমানোর আগ মুহূর্তে ওই সময়টা হয়তো বা কিছুক্ষণ, হয়তো বা ঘন্টা খানিক বা 1.5-2 ঘন্টার মতো একটা অবসর পাই। ওই সময়টুকু চেষ্টা করি যে সারাদিনের যে পরিবারের সাথে যে বিচ্ছিন্ন ছিলাম সেই সময়টা ওইভাবে পার করতে। এবং আমি এই জায়গাটি একটু মজুবের সাথে একটু অ্যাড করতেই চাই বিষয়টা, যেহেতু ইতিমধ্যে মজু ভাই বলেছে যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাদের যারা নব্য বিএনপি হয়ে বিভিন্ন জায়গায় দখলদারি, চাঁদাবাজি বা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, কিংবা আমাদেরও যদি কেউ দলীয় পদধারী কেউ যদি জড়িত থাকে, তাদের বিরুদ্ধে কিন্তু সবার আগে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি, পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। এবং এই বিষয়ে কোনো বিশৃঙ্খলাকারীকে আমরা মোটেও কোনো প্রশ্রয় দিচ্ছি না,
কোনো অনুপ্রবেশকারীকে কোনো প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগই নেই। আমরা এই জায়গাতে একদম জিরো টলারেন্স আমরা দেখাচ্ছি। এবং আপনি বলছিলেন যে এটা কতদিন থাকবে, এটা দল যতদিন থাকবে এবং মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের যে নির্দেশনা রয়েছেন, আমরা দলের শৃঙ্খলা এবং এদেশের মানুষের জন্য যে কল্যাণকামী যে কাজগুলো করা দরকার, উন্নয়নমূলক যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো করার জন্য আমরা বদ্ধপরিকর। এবং সেই জায়গাতে আমরা কোনো বিশৃঙ্খলাকারীকে, কোনো মানে স্বৈরাচারের দোসর হিসেবে যদি কেউ কাজ করে বা আমাদের ভিতর অনুপ্রবেশ করার চেষ্টা করে, সেই জায়গাগুলোতেও কিন্তু আমরা দৃঢ়ভাবে, কঠোরভাবে আমরা সেটা মোকাবেলা করছি এবং আমরা সতর্ক রয়েছি। এবং বিগত আন্দোলনে যারা সর্বোচ্চ ভূমিকা রেখেছে সেই মানুষগুলোকে আমরা সর্বোচ্চ মূল্যায়ন করতে চাই, এবং যারা নতুনভাবে বিএনপি হওয়ার চেষ্টা করছেন তাদের বিষয়ে আমরা সতর্ক রয়েছি। ধন্যবাদ। একদমই এক কথা একটু উত্তর চাচ্ছি। আপনার সামনে ঢাকা মহানগরী দক্ষিণের আহ্বায়ক আছেন, বলা হয়নি, একদম মিছিলে বক্তৃতায় দেখেন, কিন্তু আপনি তাকে তো পর্যবেক্ষণ নিশ্চয়ই করেন। আজকে যদি বলা হয় যে ওকে, মজনু ভাই ঢাকা মহানগরী আহ্বায়ক আপনার সামনে, কোন কাজটি তার যদি নাম্বার 1 মনে হয় যে এই কাজটি ভালো করেছে? আমার কাছে যেটি মনে হয়, মজনু ভাই খুব ফ্রেন্ডলি এবং খুব কি বলে, মানে রিজনেবল একজন মানুষ। তার সাথে কথা বলা বা তার সাথে মেশা, আছে না যে উনি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক, তার সাথে হয়তো বা অনেক ধাপ পাড়িয়ে গিয়ে তার সাথে কথা বলতে হবে, বাট আমি মজনু ভাইকে খুব কাছে থেকে দেখেছি এবং আমরা দীর্ঘ সময় আমরা একসাথে কাজ করেছি। আমাদের যে বন্ডিং বা আমাদের যেটা পাবলিক পারসেপশন, যে আমরা তো কাজ করি হচ্ছে মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য, সেই জনগণের সাথে মজনু ভাইয়ের কানেক্টিভিটি বা আমার জায়গা থেকে যদি আমি বলি, আমাদের কানেক্টিভিটি কিন্তু আসলে খুবই সাধারণ এবং এটি অসাধারণ বলতে পারি। মজনু ভাই, ঠিক একই যদি বলার, আপনি উত্তরের কোন কাজটাকে মনে হয়েছে যে বাহবা পাওয়ার মতো, বা সব আহ্বায়কের? উত্তরের আহ্বায়ক আমি যখন মেম্বার সেক্রেটারি ছিলাম, জি, আমিনুলও মেম্বার সেক্রেটারি ছিল, জি, একসঙ্গে আমরা দুজন ছিলাম। সে দীর্ঘদিন, আমিনুল তো ছিল রাজনীতির বাইরে একজন মানুষ। রাজনীতি আসার আগে থেকে আমিনুলের প্রতি আমাদের একটা দুর্বলতা ছিল। সে ভালো একজন প্লেয়ার ছিল, আমরা ফুটবলের প্রেমিক ছিলাম, ফুটবল খেলা দেখতাম। আর রাজনীতি আসার পরে আমি এবং আমিনুল, আমরা দুজনের সমস্যা নিয়ে আমরা সবসময় আলাপ আলোচনা করতাম, বুদ্ধি পরামর্শ নিতাম। আমরা অত্যন্ত একসঙ্গেই দলের অনেক সিদ্ধান্ত আমরা আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়ে যে কাজ করেছি, সেখানে সমন্বয়ের কোনো ঘাটতি ছিল না। এবং আমিনুলের যতটুকু আমাকে বলা উচিত দলের স্বার্থে, তার কাছ থেকে আমি সেই ভালো কাজগুলার যে পরামর্শ, সেটা আমি পেয়েছি। নিঃসংকোচে দিত এবং আমিও যখন ওকে কিছু বলতাম, তখন সে ওইটাকে মাথায় রেখে কাজ করতো, যাতে আমাদের দুইজন যাতে একসঙ্গে সমন্বয় করে আমরা মহানগর উত্তর দক্ষিণ বিএনপিকে আমরা এই দীর্ঘদিন আমরা পরিচালনা করেছি। জি, আমরা শেষ দিকে যদি দর্শকের জন্য কোনো কিছু বলার থাকে, বা আপনি তো ফেনীর মানুষও, আপনার অরিজিন, যদি তাদের জন্য কিছু বলার থাকে এই সময়। আমি আজকের এই মাই টিভির যে অনুষ্ঠানে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি এই মাই টিভি কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই, এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের, বিশেষ করে ঢাকা মহানগরী যে বিএনপি পরিবার সহ সাধারণ মানুষ সকলকে আমি বিএনপির পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানাই। এবং আমার যে এলাকা আমি কাজ করছি, আমাদের ফেনী এলাকা, সেই ফেনী একে সর্বস্তরের মানুষকে আমি আপনাদের পক্ষ থেকেই, আপনাদের মাধ্যমেই আমি আমাদের সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক। অনেক ধন্যবাদ। আমিন ভাই ঠিক একই, আপনি তো গোটা ঢাকারই আপনারা প্রতিনিধিত্ব করেন, তারপরে যদি দর্শকের জন্য আপনার কোনো কিছু বলার থাকে এই সময়। প্রথমত হচ্ছে যে পবিত্র ঈদ উল ফিতরের এই সময়ে আমাদের প্রিয় যে দেশবাসী রয়েছে এবং আমার যে ঢাকা মহানগরবাসী রয়েছে, প্রত্যেককেই আমরা ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং বিশেষ করে যে আমরা দীর্ঘ 17 বছর পরে এসে যে একটি স্বস্তির ঈদ করলাম, এবং আমি বিশ্বাস করি যে আমাদের প্রতিটি বছর আগামীতেও যাতে ঠিক এভাবে একটি শান্তিপূর্ণভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বাধীনভাবে যাতে আমরা শান্তিপূর্ণ ঈদ উদযাপন করতে পারি, সেই প্রত্যাশা এবং সেই চাওয়া আপনার আমার এদেশের সাধারণ মানুষের। তো আমরা চাই ভবিষ্যতে সেই সাধারণ মানুষদেরকে নিয়ে, এদেশের জনগণকে নিয়ে যাতে আমরা প্রতিটি বছরই যাতে শান্তিপূর্ণ ঈদ উদযাপন করতে পারেন। আমি যতটুকু জানি সেটি হচ্ছে যে আপনি
গুনগুন করতে পছন্দ করেন একদম শেষে? আপনি মাঝে মাঝে গান টান করেন, এরকম 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 শুনেছি। মজনু ভাই এত ভালো বলতে পারে। না না, আমরা আসলে গান কখন করব? এই আওয়ামী লীগের এই অত্যাচারে তো আমরা ছিলাম মানে নির্যাতিত, মানে অস্থির। মানে আমিন ভাই আসলে এই মানে সে তো প্লেয়ার, ঠিক আছে, খেলাধুলার পাশাপাশি প্রত্যেক মানুষই ধরেন তাদের ব্যক্তিগত জীবনে মজনু ভাই পারতে পারে, কম বেশ গান টান পছন্দ মজনু করে। ভাইয়ের কাছে আসবো, সে বোঝা গেছে যে মজনু ভাই এটা করবে, কিন্তু আমিন ভাই আমাদের দর্শকের জন্য আমরা এই শেষ সময় এই কথা ছাড়া একটু কিছু শুনতে চাই। আপনি কি শোনাবেন আমাদেরকে? আমার তো গান গাওয়ার কোনো অভ্যাস নেই, কৌতুক বা অন্য কিছু করার অভ্যাস নাই, শুধু সারাদিন শুধু পলিটিক্স নিয়ে থাকি। হ্যাঁ, এর বাইরে আসলে তেমন কিছু বলার নাই আসলে। বাট বাস্তবতা হচ্ছে যে মানে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, এবং ঈদ মানে হচ্ছে একে অপরের সাথে যে একটি ভ্রাতৃত্ব বন্ধন তৈরি করা। আমরা চাই সেই আন্তরিকতা, সেই ভ্রাতৃত্ব বন্ধন নিয়ে আমরা যাতে এদেশের মানুষের জন্য, এদেশের জনগণের জন্য ভালো কিছু, একটি সুন্দর সমাজ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ এবং একটি মানবিক বাংলাদেশ উপহার দিতে পারি, এটুকুই চাওয়া। ধন্যবাদ। মজনু ভাই সম্ভবত আমরা তার কাছ থেকে আমরা আমাদের কি শোনাবেন? ছোটবেলা তো গুনগুন করতেন, যে পছন্দের একটা গান শুনতে শুনতে শেষ করি। পড়ালেখার পাশাপাশি বা রাজনীতির পাশাপাশি মাঝে মধ্যে একসময় গান শুনতাম, গান গাইতে পারি না যদিও, শোনান যেটা সেগুলো গান শুনতাম। কিন্তু এই দীর্ঘ এই ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদের যে নির্যাতন, আসলে আমরা এই সমস্ত গান শোনা এবং গাওয়া আমরা কিন্তু ভুলে গিয়েছি। মানে কোন গানটা বেশি শুনতেন ওইটা একটু বলেন, 2 লাইন। না, সেই গান আমার এখন মনে নাই, এখনো মনে নাই, এখন আমার মনে নাই। তবে আমরা চাই যে আগামী দিনে আমরা যে ঈদের যে আনন্দ, আমরা যাতে সবসময় পরিবার পরিজন সাধারণ মানুষের সাথে আমরা এই ঈদের আনন্দটা উপভোগ করতে পারি, একসঙ্গে থাকতে পারি, এবং বাংলাদেশে যেন এই ফ্যাসিবাদের আর সৃষ্টি হতে না পারে, সেই জন্য আমাদের প্রত্যেককেই আমাদের একসঙ্গে কাজ করা উচিত। অনেক ধন্যবাদ। একটা সুন্দর বাংলাদেশ আগামী দিনে আমরা প্রতিষ্ঠা করবো, এটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ রফিকুল আলম মজনু, এবং অসংখ্য ধন্যবাদ আমিনুল হক, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও অতিথিদের মতো এবং আপনাদের প্রত্যাশা যে কল্যাণমূলক বাংলাদেশ, সেই আমাদের প্রত্যাশা হচ্ছে একটি কল্যাণমূলক বাংলাদেশ গড়ে উঠুক আপনাদের আমাদের সবার হাত ধরে। আর এই জন্য আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।